সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি সুবর্ণা নওয়াদির। আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক সেই বন্ধুত্বের বিশ্বাসের সম্পর্ক একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আর সেটা বলতেই হয় যে গড়ে দিয়েছে নেক্সাস টেলিভিশন, যেখানে কোনো রকমের টানাপোড়েন নেই, দ্বিধা দ্বন্দ্ব নেই। কিন্তু আমাদের জীবনে আমাদের অনেক রকমের সম্পর্ক রয়েছে যা কিনা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেও কখনো কখনো ছোট বড় অনেক ধরনের টানাপোড়েন আমরা দেখতে পাই। আজ এই টানাপোড়েনে পড়ে সম্পর্কগুলো কখনো কখনো ফিকে হয়ে যায়, অথবা কখনো কখনো আমাদের মনের মধ্যে একটা দুঃখ ভারাক্রান্ত ব্যাপার তৈরি হয়, যেটা একেবারেই ঠিক নয়। তাই তো আজ আমরা এই বিষয়টিকে মাথায় রেখেই নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আমরা বিষয় রেখেছি সম্পর্কের টানাপোড়েন। আমরা জানি যে সম্পর্কের টানাপোড়েনকে কোনোভাবেই বাড়তে দেওয়া উচিত না, তাই আজকে আড্ডা দিব, আপনাদের মনের কথাগুলো জানবো। যদি কোনো কারণে আপনাদের প্রিয় সম্পর্কগুলোর মধ্যে কোনো ধরনের টানাপোড়েন থেকে থাকে বা ছোটোখাটো এরকমের ব্যাপার ঘটে থাকে, সেটা নিয়ে যেন আমরা বের হয়ে আসতে পারি। আপনারা কিভাবে বের হয়ে এসেছেন সেটাও জেনে আমরা সমৃদ্ধ হতে চাই, তাই অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে যুক্ত হয়ে যাবেন। আর আজ স্টুডিওতে আমরা দুজন সম্মানিত অতিথি বন্ধুকে পেয়েছি আমাদের সাথে। হ্যাঁ, আমাদের সাথে আছেন ইরিনা কবির, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, টমেটো ওয়েব লিমিটেড। অনেক শুভেচ্ছা আপু। ধন্যবাদ আপু, কেমন আছেন? ভীষণ ভালো, সে একই প্রশ্ন আমারও। নিশ্চয়ই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বা দর্শক আছেন আরও একজন বন্ধু, যিনি একজন উদ্যোক্তা, একজন নারী উদ্যোক্তা এবং সফলভাবে এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যাওয়ার গল্পগুলো লিখে চলেছেন আমাদের সেই বন্ধু রেহানা পারভিন, স্বত্বাধিকারী পরিচিতি। অনেক 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 শুভেচ্ছা আপু। জি, আপনাকেও শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। জি, আমি রেহানা পারভিন। বাহ, খুব ভালো লাগছে। আমি নিজেই আপনার মানে পরিচয়টা দিয়ে দিয়েছি এবং আপনি কিন্তু আবার আপনার পরিচিতি দিলেন। জি। সো আপনার উদ্যোগের নামই পরিচিতি, শুনবো সেই সম্পর্কে। দর্শক, আমাদের বন্ধুদের নিয়ে এই আড্ডা শুরু হচ্ছে, আপনারা কিন্তু চলে আসুন। আর আমি প্রথমে ইরিনা আপুর কাছে আসি। ইরিনা আপু, আমাদের জীবনে কত রকমের সম্পর্ক, তাই না? আমাদের খুব কাছে যেসব সম্পর্ক, পরিবারের বাবা মা, ভাই বোন, আমরা যারা বিবাহিত, আমাদের বিবাহিত জীবনের সম্পর্ক, এছাড়া বন্ধু বান্ধব, আমাদের সহকর্মী, কত রকমের সম্পর্ক। প্রতিটি সম্পর্কই একদিকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রতিটি সম্পর্কের মধ্যেই নানা সময় নানা কারণে ছোটোখাটো টানাপোড়েন চলে। আবার কখনো কখনো ছোটোখাটো ব্যাপার অনেক বড় হয়ে ডালপালা মেলে। আপনার কাছে আসলে এই সম্পর্কের টানাপোড়েনটা আপনি কিভাবে দেখেন? সম্পর্কের টানাপোড়েনটা আমি কিভাবে দেখি, এটা যদি বলতে যাই, আসলে কারোর সাথে যখন আমাদের সম্পর্কটা হয় তখন অবশ্যই যেহেতু সম্পর্ক হয়েছে, অবশ্যই সেটা একটা গভীরভাবে হয়েছে। বা আমাদের ফ্যামিলিতে আমার ভাই আছে, আমার বোন আছে, আমার মা বাবা আছে। তো মাঝে মধ্যে দেখা যায় যে ভাই বোনদের মধ্যেও একটা সমস্যা তৈরি হয়। যেমন আমার ভাইয়ের সাথে আমার সবসময় টম এন্ড জেরি যেমন, তেমন আর কি লাগতে থাকে। হ্যাঁ, মজার সম্পর্ক। আবার মা, আমরা যে মানে মা আমাদের এত আদর্শ ভালোবাসার মানুষ, তার সাথেও কিন্তু লেগে যায় অনেক সময়, না? প্রায় সময়, কারণ আমার রাগটা একটু বেশি, দেখা যায় আম্মুর সাথে প্রায় সময় লাগছে, পরে আবার নর্মাল হয়ে যায়। কারণ এটা আসলে ফ্যামিলির মধ্যে মানে নিয়মিত একটা ব্যাপার হয়ে গেছে। দেখা গেলো আমি একটু রাগ করেছি, বাট এটা আম্মু অতটা মাইন্ড কখনো করে না, কারণ জানে যে আমি একটু রাগী। আসলে কিছুই ওভাবে আমাদের ভুল ত্রুটি কিছু ধরেন না। হ্যাঁ, আমার মা অনেক ধৈর্যশীল। মানে আম্মুর সাথে যেমনই করি না কেন, আম্মু সব সময় মানে সংযতভাবে যেমন নিজের পরিবারটাকে চালাচ্ছে, প্লাস মানে নিজের সন্তানদের মেনটেন করছে, প্লাস হচ্ছে আম্মুও মাঝে মধ্যে রাগ করে, বাট ওই রাগটা ক্ষণিকের জন্য, আবার সেটা ঠিক হয়ে যায়। তার মানে আম্মু কখনো সম্পর্কে টানাপোড়েনগুলোকে বাড়তে দেন না? কখনো বাড়তে দেয় না। বাহ, সেটা নিশ্চয়ই আপনার ভিতরে, ওই যে আপনি বললেন রাগ বেশি, এমনিতেই বলা হয় যে যাদের রাগ বেশি তারা কিন্তু ভালো মনের মানুষ হয়, কারণ তারা খুব বেশিক্ষণ মানে হয়তো সামনেই রাগ করে একটা কথা বলে ফেললো, কিন্তু সেটা ধরে রাখেন না, পিছনে সেটা নিয়ে আর কখনো ফিরে তাকান না।
বা তার মানে মায়ের গুণও নিশ্চয়ই আপনার ভিতরে আছে। শুনবো সেই সম্পর্কে, আসতে চাই রেহানা আপুর কাছে। রেহানা আপু, এই যে আমাদের সম্পর্কে টানাপোড়েন বলছি, আমাদের জীবনে কত রকমের সম্পর্ক যা কিনা প্রতিটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, আলাদা আলাদা জায়গা থেকে। আপনার কাছে যদি আমি বলি যে এই সম্পর্কের টানাপোড়েন কি আসলে সম্পর্ককে শক্ত করে আরো বেশি, নাকি সম্পর্ককে আরো ঠুনকো করে দেয়? আমার কাছে সম্পর্ক তো অনেকগুলোই আছে, সেটা ঠিক। আমার কাছে সম্পর্কগুলোকে মানে টানাপোড়েনের কারণে সম্পর্কগুলোকে আরো শক্ত মনে হয়, কারণ একটু ভুল বোঝাবুঝির পরে কিন্তু সম্পর্কটা আরো গাঢ় হয় আমার কাছে। হ্যাঁ, এটাই মনে হয় আমার কাছে। বা এটা একদম ঠিক বলেছেন আপনি, এই সম্পর্কটা গাঢ় হয়ে যায়। সেই জায়গা থেকে আপনার জীবনে, আপনার পরিবারে, আপনাদের ভাই বোন, এরপরে আপনার হয় না খালাতো মামাতো অর্থাৎ কাজিনস, এই যে সম্পর্কগুলোর মধ্যে বন্ধুত্ব, ভীষণ মিষ্টি মিষ্টি ব্যাপার, আবার ওই যে দুষ্টু দুষ্টু ব্যাপার থেকেও অনেক সময় টানাপোড়েন তৈরি হয়, এরকম হয়েছে কখনো? এরকম আছে কাজিনদের মধ্যে, যেমন আমরা 4 জন আর কি, একই বয়সী, মানে একই সাথেই পড়েছি কাজিনরা। তো ওদের সঙ্গে অনেকদিন পর যখন দেখা হয় তখন মানে ওরা মনে করে যে কি বলে, ওদের সাথে কেন যোগাযোগ করি না বা করি না, ওরা তখন মানে মাইন্ড করে, অভিমান করে আর কি। অথচ ঢাকা শহরেই আমরা থাকি কয়েকজন, হ্যাঁ 3 জন থাকি, 3 কর্নারে থাকি, অথচ ওদের সাথে মানে দেখা খুবই কম হয়। হ্যাঁ, খুবই কম দেখা হয়। যখন দেখা হয় তখন মানে ওরকম ইয়েটা কি বলবো, তখন আবেগটা মানে অনেক বেশি হয়ে যায় যে আমরা কেন যোগাযোগ করি না, কেন আসি না, ওদের বাসায় কেন যাই না, মানে এরকম তখন বলে আর কি। আপনি ঢাকা শহরেই থাকেন? আমার নিজের একদম ইমিডিয়েট যে বড় ভাই, আমরা একসাথে বড় হয়েছি, এবং ভাইয়ের সাথে আমার বয়সের পার্থক্য ভালোই, কিন্তু তারপরে ওর সাথে আমার বন্ধুত্বটা এত দারুণ যে হয় না যে পার্থক্যর জায়গাটা মানসিক কখনো ছিল না। আমরাও একই শহরে থাকি এবং দূরত্ব কতটুকু, এখান থেকে শ্যামলী খুব বেশি দূর তো না, মানে আমার বাসা ধানমন্ডি থেকে শ্যামলী, তারপরেও আমাদের সচরাচর দেখা হয় না, কারণ ভাইয়াও ভীষণ বিজি ওর কাজ নিয়ে, আমিও বিজি, কথা হয় কিন্তু যখন দেখা হয় তখন কিন্তু মনে হয় না যে অনেক দিন পরে দেখা হচ্ছে। মাঝে মধ্যে যে বাচ্চারা ভিডিও কল দেয় আমাকে, যে রাত্রেবেলাতে, তখন খুব মজা করে, এবং ওই যে গ্রুপ থাকে না যে ফ্যামিলির যে গ্রুপগুলো আজকাল আমাদের এই ডিজিটাল বাংলাদেশে, এটা তো একটা সুবিধা যে আমরা ভার্চুয়ালি অনেক বেশি কানেক্টেড থাকতে পারি। হ্যাঁ, তো যার ফলে ওই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু আমাদেরও অনেক সময় হয় মানে আপনার মতো। আসলে ঢাকা শহরে সবাই অনেক ব্যস্ত, মানে আসলে কেন জানি না আমরা একটু বেশি রকমেরই ব্যস্ত। আর একটা অন্যতম বড় কারণ হচ্ছে বোধহয় আমাদের প্রতিদিনের জীবনে আমাদের যে ট্রাফিক জ্যাম, কম বেশি সবারই দিনের একটা বড় সময় আলাদা করে এটা আমার ট্রাফিক জ্যামের জন্য নষ্ট হয়। যেমন আমার হয়তো যেতে আসতে আমার অফিসে এখানে প্রোগ্রামের জন্য এমনিতে আমার যেই দূরত্ব ধানমন্ডি থেকে এখানে সর্বোচ্চ 20 মিনিট 25 মিনিট লাগতে পারে, কিন্তু সেটা আমার 1.5 ঘন্টা, কখনো কখনো 2 ঘন্টা, তারও বেশি লাগে, যেটা আসলে ভাবাই যায় না। শহরে আসলে এটাই বড় প্রবলেম। এটা একটা বড় আসলে আমাদের প্রবলেমটা আসলে বিশাল। যেমন যখন অফিসে যেতে হয় দেখা যায় যে দূরত্বটা আধা ঘন্টারও না, বাট 2 ঘন্টা মিনিমাম হাতে টাইম রেখে যেতে হয়। একে তো অফিস টাইম, ওই টাইমটাতে তো এমনি জ্যাম থাকে, প্লাস হচ্ছে এই যে রেগুলার জ্যাম থাকে, অফিস টাইমে আরো বেশি থাকে, অনেক বেশি সময়টা কি ওয়েস্ট হয়। দেখা যায় যে এনার্জিও কিন্তু আমাদের প্রচুর, যেমন দেখা যায় অনেক ভোরবেলা বের হয়েছি, বাট বাসায় আসতে আসতে রাত, মানে পুরোটা দিন অফিসের জন্য। একজন মানুষের কর্মক্ষমতা কিন্তু এটাতে অনেক নষ্ট হয়, কর্মঘণ্টা যেমন নষ্ট হয়, তেমনি আমাদের যে প্রতিনিয়ত এই যে মানে জ্যামের মধ্যে বসে থাকা, আর সেটা তবু যারা নিজস্ব পরিবহনে চলে তাদের তো একরকমের, কিন্তু যারা পাবলিক ট্রান্সপোর্টে চলে তাদের কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয় এটার জন্য। এক হচ্ছে প্রথমে অপেক্ষা করে দাঁড়িয়ে সে বাস বা অন্য যে কোনো যানবাহন হোক সেটা ধরা, তারপর সেটা উঠে আবার ওই যে অনিশ্চয়তার সময় পার করা। যা হোক, এসব সব কিছুর মধ্যেও আমরা সবসময় প্রত্যাশা করি যে না, আমরা এগিয়ে যাব, জীবনে যা কিছুই হোক না কেন জীবন সুন্দর, তাই সেই সুন্দর জীবনটাকে আমরা আরো সুন্দর করব এবং সামনে এগিয়ে যাব। সেই জায়গা থেকে যদি আমি আবার এই নাপুর কাছে আসি, এই যে আসলে আমরা সম্পর্কে টানাপোড়েন বলছি, আমরা
জীবনের যদি ধাপ দেখি এবং আমাদের নারীদের ক্ষেত্রে জীবনের এক একটা বয়স এক এক রকমভাবে ধরা দেয় এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের এই সম্পর্কে টানাপোড়েন বলি, মানভিমান বলি, খুনসুটি বলি, যাই বলি না কেন সেটা কিন্তু পরিচালিত হয়। যেমন ছোটবেলায় আপনার কিশোরী বয়সে যেই বন্ধুটির সাথে খুব অল্প মানে কি বলবো যে কিছুতেই অভিমান করতেন, যাও কথা বলবো না তোমার সাথে, এমন করতেন, এখন এসে কি একই রকমের আসলে অনুভূতি হয়? এখন আসলে ওরকম অনুভূতিটা হয় না, কারণ আগে যেই ইমোশনটা কাজ করতো বা যেমন বন্ধুত্ব ছিল বা বেস্ট ফ্রেন্ড আমরা যাকে বলতাম, দেখা যায় যে সময়ের সাথে সাথে সবাই যার যার লাইফে ব্যস্ত হয়ে যাচ্ছে এবং আমরা আমাদের অভ্যাসটা বা সম্পর্কটার মধ্যেও কিন্তু চেঞ্জেস আসছে। তো আমি বলবো যে যত সময় যায় তত কিন্তু সম্পর্কে অবশ্যই চেঞ্জেস আসে, বাস্তবিক যে ভাবনাটা, তাই না? হ্যাঁ, বাস্তবিক ভাবনাটাও আর কি চেঞ্জ হয়ে যায়। যেমন এখন আগে আমার সাথে একজনের খুব ভালো সম্পর্ক ছিল, দেখা যাবে যে সময়ের পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে তার সাথে সম্পর্কটা আগের মতো নেই। এটা হচ্ছে আমি বলবো এটা মানুষের ন্যাচারাল একটা ইয়াও হতে পারে অথবা হ্যাবিট চেঞ্জ হওয়ার কারণে হতে পারে, যে কোনো কারণেই এটা আর কি হতে পারে, বাট সম্পর্ক অবশ্যই চেঞ্জ হয়, মানে একই রকম থাকে না। ঠিক তাই হয়। দেখা যায় যে সেই কিছু কিছু সম্পর্ক আছে যে হ্যাঁ আমাদের প্রতিনিয়ত চর্চার ফলে সেটা হয়তো কোনো রকমের কোনো, হ্যাঁ সেটাই আর কি বলছিলাম যে টাইম গ্যাপটা বা ওই যে বললাম ব্যস্ত লাইফে আসলে কন্ট্যাক্টটা ওইভাবে হয়ে ওঠে না, যার কারণে দেখা যায় স্কুল ফ্রেন্ড ছিল অনেক বছর তাদের সাথে দেখা হচ্ছে না, তো একটু তো চেঞ্জেস আসে, বাট আবার যখন দেখা হয়, আবার যখন হাসি খেলা হয় তখন দেখা যায় আবার আগের জায়গায় আমরা ফেরত আসতে পারি, সেই টানাপোড়েন আর থাকে না। বাহ, শুনবো আরো অনেকটা সময় ধরে গল্প করব, একটা ছোট্ট ব্রেকের সময় হয়েছে। দর্শক, আমাদের বিশ্বাস যে আপনাদের সাথে আমাদের একেবারেই কোনো টানাপোড়েন নেই, মাঝখানে এই যে বিরতি এসেছে সেটা কোনো বিরক্তিও আনবে না, কিন্তু আমরা এক্ষুনি ফিরে আসবো আরও গল্প নিয়ে। আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ছোট্ট একটা বিরতি পার করে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব নিয়ে। আছি আমি সুবর্ণা নওয়াদির, আর আমরা বিশ্বাস করি আমাদের সব দর্শক বন্ধু এবং নেক্সাস লেডিস ক্লাবের সম্মানিত সদস্যরা আছেন আমাদের সাথে নেক্সাস টেলিভিশন টিউন করে। আর আজ আমাদের বিষয় সম্পর্কের টানাপোড়েন, যেটা একেবারেই কাম্য না। সে যেই সম্পর্কই হোক না কেন, আমার আত্মীয় পরিজন, আমার প্রতিবেশী, সহকর্মী, কারোর সাথেই যেন আমাদের সম্পর্কের মধ্যে এতটুকু টানাপোড়েন না আসে, বরং দিনকে দিন সেই সম্পর্ক যেন মধুর থেকে মধুরতর হয়। আর শুনবো আপনাদের অভিজ্ঞতার কথা, আপনাদের ভাবনার কথা। কখনো আপনাদের সম্পর্কের মধ্যে কোনো রকম টানাপোড়েন আসলে কিভাবে আপনারা সেটা থেকে উত্তরণ ঘটিয়েছেন, তারপর সেই সম্পর্ককে আরও মধুর করেছেন, সেই ব্যাপারে অবশ্যই টিপস চাই। তাই যুক্ত হয়ে আমাদেরকে টিপস দেবেন, আমাদেরকে জানাবেন আপনার মনের কথাগুলো। আর যুক্ত না হলে আপনার লস, এবং আমার বিশ্বাস আপনারা মিস করবেন না, কারণ মিস করলেই আপনার লস, আমাদেরও লস। আর আমরা তখন শুনছিলাম আমাদের বন্ধুদের কথা। আমরা জানি যে রেহানা আপু একজন উদ্যোক্তা, এবং উদ্যোক্তাদের জীবনে নানা রকমের ব্যস্ততা, একদিকে যেমন পরিবার তেমনি তার উদ্যোগ, এরপরে আবার উদ্যোগ যাদের জন্য অর্থাৎ সেই ক্লায়েন্ট গ্রুপ, টার্গেট গ্রুপ, তাদের সাথে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। তো আমি যদি জিজ্ঞেস করি যে আপনার যারা উদ্যোক্তা তাদের সাথে আপনার যে সম্পর্ক, সেটা আপনি কিভাবে ভিতর থেকে অনুভব করেন? আসলে যারা আমার উদ্যোক্তা তাদের সাথে তো সম্পর্ক সবসময় ভালো রাখাই উচিত। তো সেটাকে করতে গেলে মাঝে মাঝে তাদের সাথে যোগাযোগ তো রাখতেই হয়। যোগাযোগ না থাকলে কোনো কিছুই কিন্তু আসলে সঠিক থাকে না। আমরা যেমন জানি যে চোখের আড়াল হলে মনের আড়াল হয়, এই কথাটা আমরা বিশ্বাস করি। তো সেরকমই তো তাদের সাথে, উদ্যোক্তাদের সাথে সবসময় যোগাযোগ রাখতে হয়। তারপরে বাসায় মাঝে মাঝে কিছু থাকে বা বাইরে কোনো প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামগুলোতে সবার সাথে দেখা হয়, মানে বন্ডিংটা আরও ভালো হয় এই প্রোগ্রামগুলোতে গেলে আর কি। বিভিন্ন উদ্যোক্তা প্রোগ্রাম হয়তো আমরা সেগুলোতে জয়েন করি আর কি, যাই সেগুলোতে অফলাইন প্রোগ্রাম, ওগুলোতে গেলে আর কি বন্ডিংটা অনেক মজবুত হয়, ভালো হয়। না, সেটা তো আপনাদের যারা আপনার মতো আরো উদ্যোক্তা আছে সেই সব উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম থেকে আমরা জানি যে বাংলাদেশে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এবং প্রায় সামিট হয়, আমরা দেখি বিভিন্নভাবে নারীদের এগিয়ে যাওয়ায় এটা একটা বড় উপকারও হয়, কানেক্টিভিটিটাকে অনেক বাড়ায়। কিন্তু আপনার সাথে আপনাদের ক্লায়েন্ট, আপনার যারা
ওরাও তো আমার ক্লায়েন্ট আছে ওখান থেকে। তাই? জি, ওখান থেকেও কিন্তু আমার ক্লায়েন্ট আছে। ওকে, যে আমরা যে প্রোগ্রামগুলোতে যাই সেই প্রোগ্রামগুলোতেই আমরা ক্লায়েন্ট পাই। ও এটা তো দারুণ ব্যাপার। দেখা যায় যে সেই ক্লায়েন্টই বেশি আমাদের। একটা কমিউনিকেশন আপনার প্ল্যাটফর্মে এরকম যে আপনার যে প্ল্যাটফর্মে আছেন, আপনার হয়তো শাড়ি চুরির আপনার উদ্যোগ, আরেকজন হয়তো খাবারে, একজন আরেকজনের পাশে। এরকম বুঝতে পেরেছি। তো ওখানে আমাদের ক্লায়েন্টরা থাকে, এই জন্য আমাদের যে কোনো প্রোগ্রামগুলোতে গেলে আমাদের ভালো হয়, জি মিটআপগুলোতে। তো আমরা যাই আর মানে পার্সোনাল বন্ডিংটা তখন অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এবং এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের, যেমন নেক্সাস লেডিস ক্লাবের আমাদের জন্মদিন, আমাদের নারী দিবসের প্রোগ্রাম, আমাদের দুবার দুটা খুব বড় আয়োজন হয়েছে, যেখানে দেখেছি যে আমাদের নারী বন্ধু যারা তারা আসে এবং তাদের সাথে আমাদের একজন আরেকজনের সম্পর্ক হয়তো কেউ কাউকে আগে কাছে থেকে সামনে থেকে দেখেও নি, প্রথম ওই আয়োজনে দেখা, কিন্তু কখনো মনেই হয় না যে তাদের সাথে প্রথম দেখা। এত দারুণ একটা সম্পর্ক। সেই জায়গা থেকে ইরিনা আপু, আপনি একদিকে যেমন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তেমনি আবার নিজেও কিন্তু একজন উদ্যোক্তা। আপনার কাছে একই প্রশ্ন করতে চাই যে এই যে আসলে কাজের সুবাদে যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোতে অনেক সময় আমাদেরকে একটু বেশি সচেতন থাকতে হয় যে ব্যক্তিগত সম্পর্কগুলো অনেক সময় আমাদের যদি কোনো কারণে টানাপোড়েন তৈরি হয়, সেটা সারিয়ে নেওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু কাজের সম্পর্কগুলো জায়গায় হয়তো কোনো কারণে কেউ যদি আপনার ওপরে এতটুকু অভিমান, তো না, ব্যাপারটা ভিতর থেকে কোনো খারাপ লাগা তৈরি হয়, সবসময় কিন্তু সেটা বলতে আসে না, যার ফলে হয়তো ওই সম্পর্কটা আর আগের মতো কাজ করে না। এরকম কখনো হয়েছে আপনার? জি, অবশ্যই হয়েছে। আসলে দেখা যায় যে কাজ করতে গেলে আমরা অনেকের সাথে আমাদের অনেক পার্সোনাল বন্ডিং হয়, অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। তারপরে হচ্ছে এমন হয়ে যায় যে তারাও আমাদের একটা ফ্যামিলির অংশ, মনে হয় যে তারাও আমাদের একটা পরিবারের অংশ। তো এটা আমার একটা উদ্যোক্তা পরিবার, তো তার সাথে অনেক পার্সোনাল, ধরেন তাদের সাথে অনেক পার্সোনাল বন্ডিং থাকে। বাট কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে কার ভিতরে কি, এটা তো আসলে বোঝা যায় না, সে আমাকে পজিটিভলি নিচ্ছে নাকি নেগেটিভলি নিচ্ছে, এটা অনেক সময় আমরা বুঝতে পারি না। বাট আমি সবসময় যেটা চেষ্টা করি, আমি নিজের থেকে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। যদি কারো মনে কিছু থেকেও থাকে, আমার পজিটিভনেস, মানে আমার পজিটিভনেস দিয়ে যাতে সে আবার মানে সম্পর্কে টানাপোড়েনটা যাতে আবার শেষ হয়ে যায়। দেখা যাচ্ছে হয়তো তার দিক থেকে সে উদ্যোগী হচ্ছে কিনা আপনার সাথে সম্পর্কটা ঠিক করার, আপনি সেটা একদমই না ভেবে আপনি নিজে থেকেই যান। জি, এটাই আসলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয় হওয়া উচিত, কারণ দিন শেষে আমাদের এই যে জীবন, সেটা কত দিনের আমরা কেউ বলতে পারি না, এবং পৃথিবীতে আমাদের অবস্থা খুব ক্ষণস্থায়ী। দেখা গেল যে এই রাগে অভিমানে টানাপোড়েনের মধ্যেই যদি আমাদের একটা বড় সময় পার করে ফেলি, তাহলে জীবনটাতে আনন্দ আর কতক্ষণ? লস, একদম মিস করলেই লস, তাই না? নিজের ইগোটাকে একটু সাইডে রেখে আমাদের আবার আগের মতো মিলেমিশে যেতে হবে, তাহলে দেখা যাবে আবার সব আগের মতো হয়ে গেছে। একদম। আমার তো হয় কি আপু, কোনো কারণে আমার যদি মানে ইন ম্যাক্সিমাম যেটা হয় যে আমি একটু ঘুম দিয়ে উঠলেই আমি ভুলে যাই, সব মনে রাখতে চাই না। ট্রু। রেহেনা আপুর ক্ষেত্রে সেটা কেমন? আমার কিছু কিছু ক্ষেত্রে মনে রাখি আমি, তো বেশিরভাগ ক্ষেত্রে আমিও ভুলে যেতে চেষ্টা করি আর কি। বাহ। তবে কিছু কিছু ক্ষেত্রে মনে রাখি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মনে রাখতে গেলে চলবে না, সেটা কিন্তু অভিজ্ঞতা, একটা শিক্ষা বলি না আমরা। জি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কিছু কিছু ক্ষেত্রে আমাকে মনে রাখতে হয়। একেবারে ভুলে গেলে তো আমি একদম জলে তেলে মিশে গেলাম, হয়ে গেল, তা তো হবে না। উদাহরণ দিবেন দুই একটা? সেটা আসলে ফ্যামিলিগত ব্যাপার, আমি এটা আসলে বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, একদমই হয়তো ব্যক্তিগত সম্পর্ক, এটা আমি বলতে চাচ্ছি। বাট এগুলো ওই যে আমাদের জীবনে আমার মনে হয় যে অনেক সময় অনেক তিক্ত যে অভিজ্ঞতা, এগুলো কিন্তু আমাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য খুব জরুরি। কখনো কখনো কিছু কিছু মানুষ, এবং এটা নিয়ে এরকম যে আপনি একজন মানুষ যে কিনা পেছনে আপনার হয়তো নানা রকম ক্ষতি করার চেষ্টা করছে, ভাবছে, আপনি অনেক দিন ধরে সেটা বুঝতে পারেননি, বাট কোনো একটা সময় তার প্রতারণার বা ওই ব্যবহারের শিকার হলেন, হয়তো আপনি মনে ভাবছেন যে আল্লাহ এত ভালো সম্পর্ক, আমাকে এরকম ভাবে একটা প্রতারণা করলো বা কষ্ট দিল, সেটা বোধ হয় দেরিতে হওয়ার থেকে আগে হওয়া অনেক ভালো। তাতে করে বাকি সময়টুকু আমার মনে হয়
যে বেঁচে যায় আমাদের জীবনের অনেক ক্ষতির থেকে আমরা আরো বেঁচে যাই। যত দ্রুত সামনের মানুষের মানে বোঝা যাবে, কোনো খারাপ কিছু বোঝা যাবে, তত আর কি নিজেকে সংশোধন করে সামনে ভালোভাবে আগানো যাবে। যত দেরি হবে তত দেখা যাবে যে নিজেও মানে ঠকছি, নিজেরও ক্ষতি হচ্ছে। রাইট। এবং অন্য যে সম্পর্কগুলো সেগুলো অনেক বেশি সুন্দর থাকবে। বাহ, শুনছি, আরো শুনবো। আমাদের বন্ধুরা এক এক করে যুক্ত হচ্ছে দেখতে পাচ্ছি। আমাদের সাথে আনোয়ারা প্রভাতী আপু যুক্ত হয়েছেন, শানু আক্তার আপু যুক্ত হয়েছেন, আমাদের মিষ্টি হাসির মেয়ে সোনিয়া আক্তার আপু যুক্ত হয়েছেন, রেবেকা কবির আপু যুক্ত হচ্ছেন। সবাইকে অনেক শুভেচ্ছা। এবং আমার বিশ্বাস যে আমাদের বন্ধুদের সাথে আমাদের যে সম্পর্ক মিষ্টি মধুর, সেখানে এখনো পর্যন্ত এই তো 3 বছর হতে চললো, কিন্তু কখনো কোনো রকমের এতটুকু টানাপোড়েন আসেনি, বিশ্বাস ভবিষ্যতেও আসবে না। প্রথমেই শুরু করতে চাই আনোয়ারা প্রভাতী আপুকে দিয়ে। আপু, গালে হাত কেন গো এমন দুশ্চিন্তার? কালকে তো কি সুন্দর লাগছিল তোমাকে আনোয়ারা আপু। হ্যাঁ আনোয়ারা প্রভাতী আপু, আপনার বোধহয় নেটওয়ার্কটা একটু বোধহয় কোনো কারণে ডাউন, তাই না? টেকনিক্যাল শুনতে পাচ্ছি, বাট স্টিল ভিডিওটা ইটস নট নর্মাল, নট রেগুলার অ্যাকচুয়ালি। আচ্ছা, একটু ঝামেলা হচ্ছে আমার বাসাতে। আচ্ছা, আমি পরে চেষ্টা করব আপু আপনাকে শুনতে, কারণ নয়তো আমরা আসলে আপনার অডিও ভিডিওটা ঠিকভাবে পাচ্ছি না। রেবেকা কবির আপুরও কি নেটওয়ার্কে একটু প্রবলেম মনে হয়, আটকে আছে। সোনিয়া আপুর কাছে শুনি। সোনিয়া আপু, এই যে সম্পর্কে টানাপোড়েনের কথা আমরা বলছি, যেটা অনেক সময় আমাদের খুব কাছের যে সম্পর্কগুলো খুব ছোট ছোট কারণে সেটার মধ্যে টানাপোড়েন তৈরি হয়, এবং সেটা সম্পর্কের যে সৌন্দর্য, সম্পর্কের যে মধুরতা, সেটাকে কেন জানি আমার মনে হয় আমরা তখন হারিয়ে ফেলি। তোমার কি এরকম কখনো কোনো হয়েছে? শুভ সন্ধ্যা সবাইকে। মানুষের জীবনে মানে এরকম হয় যে সম্পর্কে টানাপোড়া হবেই। হ্যাঁ, মানে মানুষ মানে বন্ধুকে বন্ধু ভেবে একটা কথা বলবো, সেটা নেগেটিভ নিবে, পজিটিভ নিবে। কিন্তু আমার কাছে মনে হয় কি, সম্পর্কটাকে টানাপোড়া না রেখে সম্পর্কের মধুর করে তোলা যায়। আমি একটা ভুল করতেই পারি, তুমি একটা ভুল করতেই পারো, কিন্তু জাস্ট সরি বললে কিন্তু সম্পর্কটা আবার আগের মতো হয়ে যায়। আমার কাছে সম্পর্কটা অনেক বড় বিষয়। সম্পর্কটাকে যদি আমি মনের ভিতরে সেটাকে পেলে পোষে সব সময় রেখে সেটাকে অনেক বড় করে তুলি, খুব তৈরি করে তুলি নিজের মনের ভিতরে, তাহলে সম্পর্কটা একদম শেষ হয়ে যায়। সম্পর্কটা টানাপোড়া থাকবে, সেটা ভালো করে নেওয়ার দায়িত্ব আমাদেরই, তাই না? যেমন তোমার সাথে আমার একটা কিছু হতেই পারে, কিন্তু আমি যদি, তুমি সেটা মন খারাপ করতেই পারো, কষ্ট পেতেই পারো আমার একটা মানে কারণে, কিন্তু আমি যদি তোমাকে সরি বলি, সেটাকে সাদরে গ্রহণ করতে হবে। তুমি যদি সেটা সাদরে গ্রহণ করতে না পারো, তাহলে তোমার সাথে আমার টানাপোড়া চলতেই থাকবে। আর সম্পর্কের মধ্যে কিন্তু আসলে টানাপোড়েন না থাকলে সোনিয়া আপু বোঝাও যায় না যে সম্পর্কের মধুরতা কতখানি। হ্যাঁ, তাই না? তোমার আমার ভালোবাসা একটা মধুরতা আছে, সেটা বোঝা যায় না। যেমন দুঃখ না থাকলে সুখের যে একটা আভাস, সেটা আমরা পেতাম না। হ্যাঁ, গরম না থাকলে শীতের যে মধুরতা, শীতের যে একটা আরাম, সেটা আমরা পেতাম না। সম্পর্কের মধ্যে এরকম কিছু আছে যে যদি সেটা টানাপোড়া না থাকতো, তার প্রতি যে আমার মায়া, তার প্রতি আমার ভালোবাসা, এটা পেতাম না। একদম, এটা খুব সুন্দর কথা বলেছো। তবে আমরা সবসময় এটাই কামনা করি যে সম্পর্কের মধ্যে যদি কোনো কারণে ভুল বুঝাবুঝি, কোনো কারণে কোনো দুঃখ বেদনা আসতেই পারে, কিন্তু সেটা যেন আমরা বাড়তে না দিই। কারণ আমাদের জীবন ভীষণ ক্ষণস্থায়ী, আমাদের জীবন ভীষণ অনিশ্চিত। সে অনিশ্চিত জীবনে অন্য আর সব কিছু দিয়ে কেন আমরা জটিল করবো আরো, তাই না? সেটাই, আমাদের সম্পর্কগুলো যেন সবসময় সুন্দর থাকে, সেটাই প্রত্যাশা করছি। আর প্রত্যাশা করছি বন্ধুরা সবাই আছে, থাকবে। আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে আসব আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাবে।
দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সম্পর্কের টানাপোড়েন যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ, এবং সম্পর্কের এই যে টানাপোড়েন সেটা ছাড়া সম্পর্কের গভীরতা বোঝাও কিন্তু অনেক সময় মুশকিল হয়। বলা হয় যেই সম্পর্কে টানাপোড়েন থাকে না সেই সম্পর্ক বোধ হয় একটুখানি মেকি। আসলে কি আপনাদের ভাবনা কি বলে, আপনাদের অভিজ্ঞতা কি বলে, সব শুনতে চাই। তাই যুক্ত হতে হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসেন আপনার মনের কথাগুলো দ্বিধা ভুলে লেডিস ক্লাবে আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে। আর বন্ধুরা এক এক করে আসছে আরও। এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু সামান্তা যুক্ত হয়ে গেছে। আর সামান্তাকে ছোট্ট বললে মনে হয় এখন অভিমান করতে পারে যে সামান্তা এখন আর ছোট নেই, সামান্তা এইচএসসি পাশ করে যাচ্ছে, সামান্তা বড় হয়ে যাচ্ছে। নাহিদা নেলি আপু যুক্ত হচ্ছে, অনেক শুভেচ্ছা আপুকে। আর সামান্তা আমার মতো আজকে গোল্ডেন কালার পরা, তারপরে সোনিয়া আপু হলুদ গোল্ডেন, তাই না, মিক্স, সো চিমটি। আর রেবেকা আপুর কাছে শুনি। রেবেকা আপু তোমার পেছনের, হ্যাঁ সোনিয়া আপু কিছু বলছিলে? তোমারটা দেখে পরে আসছি কিন্তু মিলাতে পারলাম না। আচ্ছা, বললাম না, থ্যাংক ইউ। তোমার সাথে আর রেবেকা আপু তোমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি যে সুন্দর, তোমার ঘর। আনমিউট করো, আনমিউট করতে হবে রেবেকা আপু। ভালো আছো তুমি? শুভ সন্ধ্যা। ভালো আছি আপু, শুভ সন্ধ্যা। হ্যাঁ, তোমার ঘর নিশ্চয়ই এটা নাকি? আসলে এটা আমার শোরুম। আমি মাঝে মাঝে শুক্রবার শনিবার আমার ঘর থেকে বসি, তখন বুঝতেই পারবা কিছু ক্রিস্টালের মূর্তি টুর্তি। আর এটা আমার শোরুম। আমি আমার ডেস্ক থেকেও মাঝে মাঝে বসি, কখনো শোরুমে এসে বসি, কারণ আমার যখন ওপরে একটু বেশি র্যাশ থাকে তখন আমি আমার শোরুমে এসে বসি আর কি। এখন আমি শোরুমে আছি। বাহ, সুন্দর। আমাদের এটা ফার্নিচার শোরুম। আপু এই যে আমাদের আজকের বিষয় সম্পর্কে টানাপোড়েন, তোমার যদি মানে ছেলেবেলার কথা বলি, যে ছেলেবেলায় আমরা যখন বন্ধুদের সাথে কথায় হয় না যে তোর সাথে আড়ি, হ্যাঁ কথা হবে না, বা কোনো কারণে কোনো একটা কিছু নিয়ে আরেক বন্ধুর সাথে একটু বেশি বন্ধুত্ব দেখে আরেকজন গাল ফুলালো, এরকমের ব্যাপারগুলো নিশ্চয়ই মনে পড়ে। হ্যাঁ, তা তো মনে পড়ে, কারণ ছোটবেলার বন্ধুগুলো হচ্ছে কি মানে এগুলো বড়বেলা অনেক ছোটবেলা যখন স্কুলের বন্ধুগুলো বিশেষ করে যখন অনেকটা গ্যাপ পড়ে যায়, অনেক লাইফের পরিবর্তন আসে, তখন যখন গ্যাপ পড়ে যায় অনেকদিন পর দেখা হলে তখন একটা কমপ্লেন থাকে, কি রে তুই আমাকে ভুলেই গেলি, হ্যাঁ তোর স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে আর আমার একটু কম। এই কথাগুলো খুব খুব প্যারা দেয় আমাকে। আমি বলি কি না, এটা বলবি না। সবচেয়ে বড় জিনিস কি বন্ধুত্বের মধ্যে হচ্ছে কি টানাপোড়েন আনতে নেয়। হ্যাঁ, এই জিনিসগুলো আনতে গেলে হয় মানে বন্ধুত্ব সম্পর্কটা এত মধুর। এখানে কোনো বন্ধু যখন মনে করবে যে আমি একটা ভুল করেছি, হ্যাঁ আমাকে তখন মনে করতে হবে, বা সেটা সবার ক্ষেত্রেই আমি বলবো যে সে আমার সাথে কোন কোন ভালো কাজটা করেছে। রাইট, এই কথাগুলো যখন আমি মনে হবে তখন তার সব ভুল ত্রুটিগুলো কিন্তু আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। না, মানুষ মাত্রই ভুল করে, মানুষ তো কথা অজান্তেই বলে ফেলে, অনেক কিছু বুঝে বলে কেউ না। কিন্তু টানাপোড়েন হচ্ছে কি হয়ে যায় কখন ওই কথা, মানুষের কথা এমন একটা জিনিস একবার বের হয়ে গেলে এই জিনিসটা স্বাভাবিকভাবে নিতে পারে না। কিন্তু আমি বলবো রেবেকা আপু, কথাতেই জয় আর কথাতেই ক্ষয়, তাই না? আবার আরেকটা জিনিস কি দেখো না সুবর্ণা, দেখো আমাদের আমি তো একই জায়গার, আমাদের ওই দিককার মানুষরা না খুব সরল, কথা বলে খুব মন খুলতে, তাই আবার মনে রাখে না আপু ওইভাবে। এটা কিন্তু আসলে যে আমরা ওই অঞ্চলের মানুষ, রাজশাহীর মানুষ বলে আমরা বলছি তা না। এটা অন্য যারা রাজশাহীর মানুষের সাথে মিশে ওই অঞ্চলে যায় তারাও কিন্তু বলে যে আল্লাহ কি মানে সহজ চিন্তা ভাবনা, আসলেও তাই। এবং ভাবনার মধ্যে সহজতা থাকলে আমাদের জীবন অনেক সুন্দর হয় এবং সেখানে সম্পর্কগুলো আরো বেশি আমার মনে হয় মধুর হয়। আমাদের সম্পর্ক যেমন লেডিস ক্লাবের এই যে সব বন্ধুদের সাথে, সেই সম্পর্ক যেন এমন সবসময় অটুট থাকে, সেখানে যেন কোনো চির না ধরে, কেউ যেন কারো কখনো মনোকষ্টের কারণ না হয়, আমরা সেই প্রত্যাশা করি। আর এর মধ্যে দেখো এই যে উজ্জ্বল সকাল নিয়ে আমাদের রাশিদা আপু যুক্ত হয়ে গেছে সুদূর কানাডা থেকে।
রাশিদা আপু, আমি অন্য অন্য সবার সাথে কথা বলার আগে রাশিদা আপুর সাথেই কথা বলবো, কোনো কারণে আপু যদি ডিসকানেক্টেড হয়ে যায়। হ্যাঁ রাশিদা আপু, শুনতে পাচ্ছেন? জি রাশিদা আপু, এই যে সম্পর্কের টানাপোড়েনের কথা নিয়ে আজ আমরা বলছি, অনেক কিছু শুনছি, আপনার কাছে একটু শুনবো যে আপনার জীবনের অভিজ্ঞতায় কি বলে যে সম্পর্কের মধ্যে টানাপোড়েন কখনো কখনো সম্পর্ককে আরো গভীর করতে সাহায্য করে, তবুও সেটা কি আসলে বাড়তে দেওয়া উচিত? আমাদের জীবনে এই সম্পর্ক টানাপোড়েনকে আসতে দেওয়া উচিত? ধন্যবাদ সবাইকে। আমি আগে দুঃখিত যে আজকে আমার একটু লেট হয়ে গেছে আসতে, সরি ফর দ্যাট। তো সবাইকে আমার এখানে ভীষণ বৃষ্টি এবং বৃষ্টি স্নাত শুভ্র সকাল সবাইকে জানাচ্ছি কানাডা থেকে। খুব ভালো লাগছে এই অনুষ্ঠানের জন্য, মানে হুমড়ে তুমড়ে খেয়ে তো আসতে হয়, এটা বুঝতেই হবে, না হলে তো হবে না। এই কারণে তো সম্পর্কটা আসলে এমন একটা সম্পর্ক, যদি কন্টিনিউ অনেকদিন কারোর সাথে, সেটা বন্ধুই হোক আত্মীয় স্বজনই হোক, সম্পর্কটা যদি অনেকদিন লং টাইম হয় তাহলে একটু টানাপোড়েন সেখানে হয়ই, একটু টুকটাক হবেই, কিন্তু সেই মান অভিমানকে ভুলে একজনকে এগিয়ে আসতে হয়, সেই সম্পর্কে টিকিয়ে রাখতে হয়, এক পক্ষ থেকে একটু স্যাক্রিফাইস করতে হয়, একটু মিনিমাইজ করতে হয়, যাতে সম্পর্কটা আমাদের গভীরতাটা থাকে সেরকমই অনেক দূর হয়। টানাপোড়েনটা আসলে আমাদের কাম্য নয়, তারপরেও মাঝে মাঝে হয়ে যায়, কিন্তু সেটাকে আমরা বাড়তে দেওয়া উচিত না। এইটা নিয়ে রাশিদা আপু, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু খুব সুন্দর করে বলেছেন যে 3 দিনের বেশি তোমার সম্পর্কগুলোর কারোর সাথে যদি কোনো কিছু ঘটে তাহলে 3 দিনের বেশি কিন্তু তার সাথে কথা না বলে পার করো না। হ্যাঁ জি জি, সেটা একটা জিনিস অপরাধের পর্যায়ে চলে যায়। জি, তো এখানে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলছেন যে উপঢৌকন দেওয়া এবং নেওয়া দুটাই সুন্নত, মানে উপঢৌকন মানে হলো উপহার। তো কারোর সাথে যদি একটু টানাপোড়েন হয়, একটু ছোট্ট একটু গিফট যদি আমরা তাকে দিয়ে দেই, মনের মেঘটা কেটে যাবে, তখন কিন্তু আরেকটু বেশি এগিয়ে যাবে, ও আমাকে ভুলে নেই। হ্যাঁ, এবং যে সাধারণত ওই যে টানাপোড়েনটাকে মানে পিছনে ফেলে কথা বলতে যাবে, তার কিন্তু সবটা বেশি হবে। জি, তাই না? জি, সুন্দর বলেছেন। এবং এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং প্রতিটি ধর্মেই আমার মনে হয় সম্পর্ককে একইভাবেই গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ রাশিদা আপু। এই বৃষ্টি স্নাত সকালে আমি জানি যে কানাডাতে একটু একটু করে ঠান্ডা বাড়ছে, তারপরেও আপনি প্রতিদিন আমাদের সাথে যুক্ত হন, এই যে ভালোবাসা, এই যে সম্পর্ক, সেটাকে গভীর থেকে গভীরতর করছেন, এটা মানে অসামান্য, এটা আমাদের অনেক বড় প্রাপ্তি আমরা মনে করি। আর এরই মধ্যে যুক্ত হয়েছে আমাদের রীতা পোদ্দার আপু, উবাইদা খালামণিকে আজকে আমি অনেক দিন পরে দেখলাম, খুব ভালো লাগছে। শারমিন ফারজানা, মিষ্টি আপু যুক্ত হয়ে গেছে। সবার সাথে একটু একটু করে কথা বলতে চেষ্টা করব। একটু শানু আপুর কাছে শুনি। শানু আপু তো পুরো লাল টুকটুকে আজকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভীষণ ভালো আছি আপু, অনেক ধন্যবাদ। শানু আপু, আপনার সম্পর্ক নিশ্চয়ই অনেক রকমের সম্পর্ক জীবনে আছে, কিন্তু সব থেকে এরকম একটা সম্পর্কের কথা বলুন যে আপনার সব থেকে কাছের, যাকে আপনি নির্দ্বিধায় মনের সব কথা বলতে পারেন, আবার তার সাথে কথায় কথায় আপনার আড়ি লেগে যায়, তার সাথে আপনার কথায় কথায় বাড়ি লেগে যায়, এরকম হয়? হয়, এরকম হয়। বিশেষ করে আমার যে কটা বান্ধবী আছে, আমার হাজবেন্ড, আমার মেয়ে, এদের সাথে সবসময় আমি মন খুলে সবকিছু বলি। তারপরে আমার বান্ধবীরা দেখা যায় অনেক সময় আমার বুঝায়, তারপরে মানে আমার হাজবেন্ডের পক্ষ নেয়, যেমন হাজবেন্ডের সাথে একটুখানি মানে কষ্ট পাইছি তার ব্যবহারে, বললাম, ওরা করে কি, এই দুলাভাই ভালো, ঠিক আছে, দুলাভাইয়ের সাথে মিলেছে, ঠিক আছে, এইগুলো বলে। তারপরে কই কি, সার্টিফিকেট দিতে থাকে না, না তোর দুলাভাইয়ের সাথে তো কথা কবই না, তোর সাথেও কথা কব না, ঠিক আছে। তারপর আমি প্লিজ মানে ঘুরে আর করে কি আমার মানে মানাবার জন্য খুব চেষ্টা করে, মানে এদিকে যাবে সেদিকে যাবে, কি খাবি বল, কোথায় যাবি বল, ঠিক আছে, একটু বস, একটুখানি আর কব না, কান ধরে সরি বলে, ঠিক আছে। তারপরে আমার প্লিজ মানে ঘুরতে থাকে, তারপরে মানে অনেক দূর পর্যন্ত যায়,
এইভাবে মানে আমার শেষ পর্যন্ত মানে মানাইয়ে স্যারে হাতটা ধরে বসে থাকে, তারপরে মানে ও বাবা, ঠিক আছে, তারপরে আমি যখন কই ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা দেখো সেটি এ মানে লাভ দেয়, খুশি, অনেক খুশি হয়ে যায় সব এরকম। তবে আপু এই জায়গা থেকে বলতেই হবে যে আপনি খুবই সৌভাগ্যবান চানু আপু, আপনি অনেক সৌভাগ্যবান যে এমন যদি আমাদের বন্ধু থাকে, আমাদের এমন কিছু সম্পর্ক, যেই সম্পর্ক বা সম্পর্কের মানুষ আমাদের অন্য কোনো সম্পর্কের সাথে কোনো কারণে টানাপোড়েন আসলে সেটাকে মেটানোর জন্য তারা কাজ করে। এটা কিন্তু খুব 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 আমি বলবো দারুণ ব্যাপার, সেটাই হওয়া উচিত আসলে। আমরা আমাদের চারপাশে আজকাল এমন মানুষের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে যে যারা টানাপোড়েনকে না কমিয়ে বরং চেষ্টা করে অনেক ক্ষেত্রে বাড়িয়ে দিতে, বরং কমানোই উচিত। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমি একটা ছোট্ট ব্রেকে যাই, এসে শুনবো আবারও বন্ধুদের কথা। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, জাস্ট যাবো আর আসবো, আপনারা কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, যেমন বলেছিলাম যাবো আর আসবো, ঠিক তাই ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে এলাম। সবাইকে আবার শুভেচ্ছার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আমরা আজ সম্পর্কে টানাপোড়েন নিয়ে কথা বলছি, আমাদের বন্ধুদের কাছ থেকে শুনছি তাদের নানা রকমের অভিজ্ঞতার কথা, তাদের ভাবনার কথা। শুনতে যাই আপনাদের কথাও, যারা টেলিভিশনের ওপারে দেখে ভাবছেন যে সত্যিই তো আমার কথাগুলো যদি বলতে পারতাম। সেটা একদমই সহজ, আর তা হলো যুক্ত হওয়া। হ্যাঁ, জুমে যুক্ত হয়ে আপনার মনের কথাগুলো দ্বিধা ভুলে বলে ফেলবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, একটা সিঙ্গেল ক্লিকেই আমার মনে হয় আপনারা পারবেন যুক্ত হয়ে যেতে, কারণ আপনারা খুব স্মার্ট। সো চলে আসেন, আপনাদের অপেক্ষায় থাকলাম। আর এর মধ্যে আমাদের সব বন্ধুরা এই যে আছে যারা, তাদেরকে দেখেই সবসময় ভালো লাগে, শুনবো তাদের কথা। স্টুডিওতে আবার একটু শুনি। আমি একটু এরিনাপুর কাছে আসি। এরিনাপু একদিকে ইঞ্জিনিয়ার আর একদিকে উদ্যোক্তা। সো কখনো কি মানে পরিবারের মানুষজন আপনার এই যে উদ্যোক্তা হওয়া বা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা, সেটা নিয়ে মানে কিভাবে দেখে, তারা কিভাবে অনুপ্রেরণা দেয়? প্রথমে একটু বলি, আমার পরিবার থেকে আমি সবসময় সব কাজের জন্য সাপোর্ট পেয়েছি, মানে ওই রকম প্রতিবন্ধকতা আমার ছিল না। তবে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং আমি ইঞ্জিনিয়ারিং মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করেছি, তো সবসময় দেখা যেত যে আমার বড় বোন বা আম্মু আব্বু যেই হোক মানে আমাকে বলতো যে আমি আমার ব্যাকগ্রাউন্ড ছেড়ে কেন উদ্যোক্তা হচ্ছি। মানে এটা একটু ইয়া করতো যে আমার এখন এইখানে বেশি ফোকাস করা উচিত, আমার হচ্ছে আইটি রিলেটেড কোনো জব করা উচিত, বা ইয়ার তো আমি চেষ্টা করছি যে আমার উদ্যোগের পাশাপাশি আমার আইটি ব্যাকগ্রাউন্ডটাও ঠিক রাখার জন্য। তো আমি মনে করি যে এরকম কি কোনো পরিকল্পনা আছে যে আইটি রিলেটেড বিভিন্ন রকমের যে সরঞ্জামাদি, সেটার যে প্রয়োজনীয়তা আমাদের প্রতিদিনের জীবনে কিন্তু একেবারে অনস্বীকার্য, সেটা নিয়ে কোনো রকমের কোনো যে হার্ডওয়্যার সেসব নিয়ে বা সফটওয়্যারেরও কিন্তু অনেক কিছু আছে যেটা আমাদের ভীষণ প্রয়োজনীয়, সেটা নিয়ে বিজনেস করা বা উদ্যোক্তা হওয়া? আসলে সবকিছুই তো একটা বিজনেস। আমি এখন যে জবটা করছি এটা হচ্ছে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তো এখানে কিন্তু তারা ব্যান্ডউইথের বিজনেস করছে। তা আমি বলবো যে একজন উদ্যোক্তা সেটা কিন্তু যে কোনো কিছু হতে পারে, সেটা একটা আইটি কোম্পানিরও হতে পারে, মানে হার্ডওয়্যার সফটওয়্যার যে কোনো কিছুর উদ্যোক্তাই কিন্তু হতে পারে। উদ্যোক্তা মানে এই না যে যে কোনো প্রোডাক্ট থাকবে সেটা আমি বেচবো কিনবো, বিষয়টা কিন্তু এমন না। কোনো কিছুর একটা উদ্যোগ গ্রহণ করা মানেই হচ্ছে উদ্যোক্তা। তো সেই ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমার পরিকল্পনা আপাতত নেই, তবে আমি যেহেতু বর্তমানে মানে উদ্যোক্তার লাইফটাও চালানোর চেষ্টা করছি, আশা করছি ভবিষ্যতে অবশ্যই আমি আইটি ব্যাকগ্রাউন্ড থেকেও কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে পারবো। নিশ্চয়ই, আমরা শুভকামনা জানাই। এবং এখন যে উদ্যোগটা নিয়ে আপনি কাজ করছেন সেটা তো বোধহয় ফ্যাশন গুডস, আমাদের ফ্যাশন ডিজাইন। সো সেটা সম্পর্কে একটু ছোট করে শুনি। আমি হচ্ছে যখন কাজটা শুরু করেছি তখন আমি হচ্ছে বাংলাদেশে যে আদিবাসী বলবো না ঠিক, এটা হচ্ছে এই যে আমাদের মারমা বা চাকমা, আমাদের যে প্রোডাক্টগুলো আছে, যে ফ্যাব্রিকগুলো আছে, হ্যাঁ, যে নৃগোষ্ঠী যারা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের পণ্যগুলোকে আমি চেষ্টা করতাম যে দেশীয় পণ্যটাকে সবার কাছে কিভাবে পৌঁছানো যায়। তো তাদের মানে হাতে বোনা কিছু কাপড় আছে, থামি বা হচ্ছে মারমা প্রিন্ট বা যে ঐতিহ্যবাহী যে পোশাকগুলো আছে, সেই কাপড়টা দিয়ে আমি হচ্ছে ব্যাগ মানে কারখানা থেকে মেক করে সেটাকে হোলসেল বা রিটেল যেভাবে পারি সেটা নিয়ে আর কি করতাম।
তো সেটা খুব মানে ভালোভাবে আর কি আমি ইয়া করার চেষ্টা দারুণ। আমি করেছি। বলবো একটা ব্যাপার, বিশেষ করে আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের অনেক রকমের লিমিটেশনস আছে, যদিও সেটা এখন অনেক কমেছে, যে তারা অনেক বেশি আমাদের এই যে মানে যদি বলি অনলাইনে বা ই কমার্সে ডেভেলপ করার ফলে তারাও সেই সুযোগটা পাচ্ছে, কিন্তু তাদের ওই যে তৈরিকৃত, তাদের বুননকৃত কাপড় দিয়ে আপনি তৈরি করেছেন ব্যাগগুলো, তাতে করে কিন্তু তাদের ঐতিহ্য মানে তো আমাদের দেশীয় ঐতিহ্য, সেটাকে প্রমোট করা, খুব সাধুবাদ জানাই। রেহেনা আপুর কাছে আসি। রেহেনা আপু একজন উদ্যোক্তা এবং উদ্যোগের নামটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, পরিচিতি। এই পরিচিতি কি আসলে আমাদের নিজের ভিতরের যেই ইচ্ছে সেটাকেই তুলে ধরার একটা প্রয়াস? জি রাইট। আসলে আমার অনেক দিনই ইচ্ছে ছিল কিছু করার, যেহেতু আমার ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, তারপর পরপর 2টা বেবি, প্রায় 1 বছরের মানে ছোট বড়। তো এদেরকে বড় করতে গিয়ে আমাকে কোনো কিছুই করতে দেয় নাই আমার হাজব্যান্ডের মানে কথা ছিল যে আগে ছেলে মেয়েদের উপর কিন্তু আর কোনো কিছু থাকতে পারে না, 1 নম্বর প্রায়োরিটি তারা। তো ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া আসা, তারপরে ইভেন কলেজ পর্যন্ত আমি নিয়ে গেছি। আমার মেয়েকে তো আমি কলেজ 2 বছর নিয়ে গেছি। তো যাওয়া আসার পরে যখন আমার ছেলে মেয়ে যখন বড় হয়ে গেল, তখন তো মানে আমি একা একা ফিল করি, তখন একা হয়ে গেলাম না, ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে। তো তখন মনে হলো যে না, এখন তো আমার সময় এসেছে। আরেকটা নতুন মনে হয় সন্তানের জন্ম দিলেন না পরিচিতির? জি জি জি, সন্তানের মতোই, সত্যি সেটাই। যে তখন আমি মানে আমার উদ্যোগ গ্রহণ করি এবং আমি তখন ভাবি যে না, আমি একটা কিছু করি। তখন আমি আমার উদ্যোক্তা জীবনটা শুরু করি এবং শুরু করি প্রথমে আমি আমার কিছু দেশীয় মানে তাঁতের শাড়ি, 3 পিস এগুলো দিয়ে। তারপরে আমি এখন আর ওগুলো মানে কিনে নিয়ে এসে বিক্রি করে এরকম করি না। এখন আমি নিজস্ব ডিজাইনে সবকিছু করি। যেমন আমি মানে ফ্যাশন ডিজাইনের উপর শুনবো যে সেটা কিভাবে কোথায় থেকে করেন, একটা ছোট্ট বিরতির পর। দর্শক, আবার ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না। আমাদের বন্ধুদের গল্প এখন অনেক কিছু বাকি আছে, আপনাদেরটাও শুনবো ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। নেক্সাস লেডিস ক্লাব। দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাই নেক্সাস লেডিস ক্লাবে। নেক্সাস লেডিস ক্লাব মানে আমরা চেষ্টা করি আমাদের জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে। আজও বলছি, আর তাহলে সম্পর্কের টানাপোড়েন। আমাদের জীবনে কত রকমের সম্পর্ক আছে, সেই সম্পর্ক প্রতিটি গুরুত্বপূর্ণ। তাই সেখানে কোনো টানাপোড়েনের কারণে যেন চিড় না ধরে, সেটা মাথায় রাখতে হবে। আর সেই জন্যই আমরা আমাদের বন্ধুদের তাদের নানা রকমের অভিজ্ঞতা, তাদের বলা নানা রকমের কথা শুনছি, যেন আমরা ভবিষ্যতে আমাদের সম্পর্কের মাঝে এখন রকমের চিড় ধরতে না দিই, টানাপোড়েনকে স্থান না দিই। আপনারাও নিশ্চয়ই একই রকমভাবে ভাবছেন। আর তাহলে অবশ্যই যুক্ত হয়ে আপনার মনের কথাগুলো আমাদের সাথে দ্বিধা ভুলে শেয়ার করতে হবে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। সো দেরি না করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। দেখেন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর আপু তখন ওই যে বলছিলেন আপনার কথাগুলো ছোট করে আবার একটু শুনবো। আমার যেখান থেকে শুরু করতে বললাম তো, আমার মানে সেই যে আরেকটা নতুন সন্তান। জি, আমার আরেকটা যে সন্তান, আমার পরিচিতিকে আমি মানে একটু একটু করে বড় করতেছি। আর আমি বললাম তো, প্রথমে আমি তাঁতের শাড়ি, 3 পিস এগুলো মানে কিনে নিয়ে এসে, হোলসেল কিনে নিয়ে এসে তারপরে রিটেল মানে বিক্রি করতাম। কিন্তু পরে আমি নিজে যখন আবার ফ্যাশন ডিজাইনের উপর একটু ট্রেনিং নিলাম, নিয়ে তারপরে আবার নিজস্ব আমি নিজে ডিজাইন করে আমি নিজে তৈরি করি আর কি, এগুলো করেই। তো আমার এখন নিজের ডিজাইনের শাড়ি করি, 3 পিস, বেডশিট, কুর্তি, পাঞ্জাবি সবাই করতেছি আমি, এখন সবাই করি। তো এগুলো জয়িতা ফাউন্ডেশনে যেমন আমার প্রোডাক্ট আমি দিয়ে আসি নিয়মিত। জয়িতা ফাউন্ডেশনে আমার প্রোডাক্ট নিয়মিতই দেই, ওখানে বেশিরভাগ প্রোডাক্ট আমার ওখানে যায়। তারপরে এদিকে তো আছে জয়িতা, তো আসলে নারীদের একটা দারুণ প্রতিষ্ঠান, যেখানে নারীরাই সমস্ত কিছুর পসরা সাজিয়ে
দারুণভাবে সেগুলোকে তুলে ধরছে এবং বাংলাদেশের ঐতিহ্য বা ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য রক্ষা করার ক্ষেত্রে কিন্তু জয়িতা একটা বড় ভূমিকা, জয়িতার বিশেষ ভূমিকা আছে। বাহ, আবার অনেক এরকম হয়েছে, ইভেন আমাদের লেডিস ক্লাবের বন্ধুরাও অনেকে আছে যে গিয়ে জয়িতাতে এক হয়, আড্ডা দেয়। আমারও এরকম সুযোগ হয়েছে এবং জয়িতাতে গেলে খুব ভালো লাগে। আমারও। নারীরাই ক্রেতা, নারীরাই বিক্রেতা, নানা রকমের খাবারগুলো অনেক ভালো লাগে। মাঝে মাঝে খেতেও যাই আমরা, খুব ভালো লাগে যাই ওইখানে। বাহ। আর এখন এই যে দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা আরো সব যুক্ত হয়ে গেছে। আমাদের হাসিনা আপু চলে এসেছে, আমি শুনবো সবার কাছে, একটু সামান্তার কাছে শুনি। সামান্তা, সম্পর্কের টানাপোড়েন, তুমি তো ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা জীবন, সেই জীবনে জানি তুমি আবার খুব অভিমানী তোমার বন্ধুদের সাথে, আমার সাথেও মাঝে মধ্যে একটু একটু অভিমান করে সামান্তা, কিন্তু সেটা যেন মানে টানাপোড়েন হয়ে না থাকে। শোনা, তুমি আমার খুব ছোট্ট প্রিয় বোন, আমি নানা কারণে কাজে দায়িত্বে ব্যস্ত থাকি, অনেক সময় হয় যে ইচ্ছা থাকলেও হয়তো পুরোপুরি পারি না প্রতিদিন তোমার খোঁজ নিতে, সেটার জন্য আমি আগেই সরি চেয়ে নিচ্ছি। শোনা আপু, তুমি যে আমার অভিমান বুঝতে পারো, এটাই আমার অনেক খুশি লাগে যে তুমি আমার অভিমানটা ফিল করতে পারো, আমাকে অনুভব করতে পারো, তুমি আমাকে ভালোবাসবে, সবসময় মনে রাখবে, এটাই অনেক অনেক ভালোবাসি তোমাকে। তুমি হয়তো চিন্তাও করতে পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি, এবং আমি তোমার কথা আমি পড়াই আমার ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্টদের কাছে, তোমাকে আমি উদাহরণ হিসেবে বলি। দেশে বিদেশে আমি অনেক জায়গায় বিভিন্নভাবে যখন কথা উঠে আমাদের এগিয়ে যাওয়ার গল্প, আবার অনেক সময় আমাদের জীবনের লিমিটেশনের কথা আসে না, যে অনেকে বলে আমার এই প্রবলেম, অনেকে বলে আমার ওই প্রবলেম, এটা পারছি না, আমার ওইটা নেই সেটা নেই, আমি তখন তোমার কথা বলি যে তুমি রীতিমতো একটা উদাহরণ অনেকের জন্য, আমার জন্যও। সত্যি তুমি কিন্তু অনেকের জন্য অনুপ্রেরণা হওয়ার মতো একজন মানুষ। এখন দেখো, যাদের সাথে আমাদের প্রতিদিন কথা হয়, যাদের সাথে আমাদের বন্ডিং ভালো, তাদের সাথে আমার এটা একটু ঝগড়াঝাটি, একটু খুনসুটি, একটু অভিমান হবে, কিন্তু অভিমান বাড়তে দেওয়া যাবে না। আমরা কথা বলে সর্ট করে নিতে পারি, কথা বললে কিন্তু সমাধান হয়ে যায়, অভিমান বাড়তে দেওয়া যাবে না, অভিমান করে হলেও পাশে থাকতে হবে, সরি বলে সবকিছু সমাধান হয়ে যায়। এইবার এটা এক কথায় তুমি একটা দারুণ কথা বলেছো যে অভিমান ভুলে পাশে থাকতে হবে, ও একটা সরি বলতে হবে। একদম, তুমিও সব সময় এভাবেই সামনের দিনগুলোতে, এখন তো ছোট, অনেক সময় আসে যে বন্ধুদের সাথে, কাছের মানুষদের সাথে নানা কারণেই আসে, তুমিও সব সময় এমন পজিটিভই থাকবে, এটাই সব সময় চায়। নেলি আপা, ওয়ালাইকুম সালাম। নেলি আপু, অনেক সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ, এটা আপনাদের ভালোবাসা, আমি তো সেই পুরনো আমি। হ্যাঁ নেলি আপু, এই যে আসলে বললাম না পুরনো আমি, আমরা মানুষগুলো সেই আগের পুরনোই, কিন্তু সম্পর্ক কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন রূপ নিয়ে আসে, এবং আমাদের আশেপাশের অনেক চেনা জানা বন্ধুও কখনো কখনো তাদের আচরণের জন্য নতুন হয়ে ওঠে। অনেক সময় এরকম হয় যে হয়তো যার কাছে প্রত্যাশা করিনি সেই এত দারুণ মিষ্টি ব্যবহার বা একটা সাহায্যের হাত নিয়ে পাশে থেকেছে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, আবার হয়তো যার কাছে আশা করেছিলাম সেই উল্টোটা করেছে, তখন তো টানাপোড়েনটা চলে আসে, তাই না? হ্যাঁ, আসলেই ঠিক কথাটা। অনেক সময় দেখা যায় যে যার কাছে কখনো আশাই করিনি, কিন্তু সেই দেখলাম সবসময় আমার বিপদে বা সব কাজেই পাশে এসে দাঁড়িয়েছে। ওদিকে হয়তো সে যাদেরকে বিশ্বাস করেছি, চিন্তা করেছি যে হ্যাঁ এরাই হয়তো আমার কাছে থাকবে আমার বিপদ আপদে, এরা হয়তো দেখা যায় তখন হয়তো বিশ্বাসঘাতকতা করছে, বা আমাকে তখন হয়তো দেখা যায় সে আবার চিনতেই পারছে না, আমার পাশে নেই, তখন আসলে খুব কষ্ট হয়। তারপরেও দেখি, চেষ্টা করি যেন সেটা বুঝতে না পারুক বা সম্পর্কটা ভালো থাকুক, সেটাই চাই, ভালোই থাকে, এটা অনেক বড় গুণ সম্পর্কের মধ্যে। এবং নেলি আপু, হ্যাঁ সেটা দীর্ঘায়িত না করা, একদম। অনেক অনেক ধন্যবাদ আপু। রীতা পোদ্দার আপুর কাছে আসি। রীতা পোদ্দার আপু, এই যে নেলি আপু বললো না যে অনেক সময় বুঝতে দেই না, অর্থাৎ যেই মানুষটা কোনো কারণে আমার ক্ষতি চেয়েছে, খুব কাছের মানুষ, বা হয়তো মনে কষ্ট দিয়েছে, তাকে বুঝতে না দিয়ে তার সাথে স্বাভাবিক আচরণ করা,
এই ক্ষেত্রে এরকম না ব্যাপারটা, এটাও তার জন্য একটা ট্রিটমেন্ট যে দেখো তুমি যা করলে আমি কিন্তু তোমার সাথে তেমন করিনি। হ্যাঁ, ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমাদের সম্পর্কটা মানে পরিবার বা পরিবারের বাইরে যাদের সাথেই হোক আমাদের আসলে মিষ্টি হওয়া উচিত এবং আন্তরিক হইতে হবে। আর যেমন যেটা আপা বললো যে আমাকে কেউ ভালোবাসছে না বা আমার কোনো কারণ নিয়ে সে সমালোচনা করছে, কিন্তু যখন নাকি সে বুঝবে যে না তাকে তো আমি সমালোচনার সুযোগটা দিচ্ছি না এবং ভালোবাসে এবং তার নেগেটিভিটি আমি পজিটিভলি নিচ্ছি, তখন কিন্তু সে কিন্তু এমনি এমনি তার মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। আর কিছু কিছু মানুষ আছে যে মানুষের সমালোচনা করতেই ভালোবাসে, খারাপ ভালো দুইটাই। তো তাদের আমার মনে হয় কি তাদের সব কথা শোনা যাবে না, সবকিছু দেখা যাবে না, তাদের আসলে ভালো দিকটাই দেখতে হবে, বুঝাইতে হবে আসলে তুমি যে দিকে চলছো, সুযোগ দেওয়া যাবে না তাদেরকে। হ্যাঁ হ্যাঁ, যেমন আমার আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু আমাকে ভালোবাসবে, কিন্তু আমার পাশে ফ্ল্যাটে যে আছে তাকে সঙ্গে যদি আমি আমার আত্মীয়তার বন্ধনটা তৈরি করি তাহলে কিন্তু সেই জিনিসটা হচ্ছে কি আমার মনে হয় যে আরো বেশি গভীর হয় সম্পর্কটা। হ্যাঁ হ্যাঁ, যেমন আমার পাশে ফ্ল্যাটে যারা আছে আমি কিন্তু অনেক সময় আমার বাসা নেট প্রবলেম থাকলে ওই পাশে চলে যাই মোবাইলটা নিয়ে, ওখানে যে আমি রুমে জয়েন হই। হ্যাঁ, কারণ এদের সাথে আমার সম্পর্কটা একদম রিলেটিভের মতো হয়ে গিয়েছে। এটা আপনি একদিন বলেছিলেন, ওখান থেকে যুক্ত হয়ে বলেছিলেন আপনার বাসায় অতিথি ছিল, তখন আপনি ওই বাসায় গিয়ে। বাহ, এটাই আসলে আমাদের জীবনের মনে হয় সব থেকে, আমার মনে হয় যে এগুলোই মিষ্টি মিষ্টি ব্যাপার। অনেক ধন্যবাদ আপু। আমরা আনোয়ারা প্রভাতী আপুকে শুনতে পাই কিনা এখন দেখি। প্রভাতী আপু, হ্যাঁ এখন কি ঠিক আছে নেটওয়ার্ক? কেন জানি আজকে আপু আপনার নেটওয়ার্কটা খুব দুষ্টু হয়েছে। ও আমাদের ওহো সো সরি, আপুকে শুনতে পাচ্ছি না। আমরা তাহলে একটু ওবায়দা খালামণির কাছে শুনি। ওবায়দা খালামণি, এতদিন কোথায় ছিলে গো? আমি তো ছুটি থেকে ফিরেছি কবেই, তুমি কোথায় ছিলে? অনেকদিন পর টিভিতে দেখেছি তোমাকে, খুব সুন্দর লাগছে, শাড়িটাও সুন্দর, মানুষটাও সুন্দর, কালার ম্যাচিং হয়ে গেছে, খুব ভালো লাগছে। আমি তো অসুস্থ খালামণি, এখনো ভালো লাগছে না। কেন, কি হয়েছে? হয়েছিল ওই যে আমার তো অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, ওইটা দিয়ে ভিতরে অনেক কফ আর মানে ইনফেকশনের মতো হয়েছিল, জ্বর কাশি, তারপরে সর্দি, এখন শ্বাসের দুর্বলতা, যেন অনেকদিন খেতে পারিনি। আচ্ছা, এইভাবে মাঝখানে 4-5 দিন অফিসে যাইনি, কিন্তু এখন অফিসে অনেক কাজ, অফিসে গিয়ে করতে পারি না, যে একটু হাঁটাহাঁটি করবো, একটু পায়েও একটু তো এই দুর্বল লাগে যে এখন আবার কাজও করতে হবে, রান্নার লোক নাই, এই জন্য শ্বাস পাই না, দুই দিকে সামলানো যাচ্ছে না। তারপরে তুমি যে তোমার এই যে ভালোবাসার টানে যুক্ত হয়েছো, এটা আমাদের জন্য অনেক আনন্দের। হ্যাঁ হ্যাঁ, পরশুদিন এসেছিলাম। আর এই সব কিছুর মধ্যেও দায়িত্ব আছে, থাকবে, তবুও একটুখানি নিজের যত্ন নিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এটাই প্রত্যাশা করি খালামণি। দেখছি আমি অসুস্থ অবস্থায় এই 2 দিন হয়তো উঠতে পারিনি বিছানা থেকে, বাকিগুলো আমি বসে বসে দেখছি সবাই জয়েন করার মতো, যে বসে থাকার মতো ছিলেন। আর অফিসেও অনেক পরিশ্রম, আসতে দেরি হয়, গরম, সব মিলে শরীর তখন হয়ে যায় অসুস্থ। আজকে একটু ভালো লাগছিল, এখন আবার দেখি আবার দিকে গেলে কেমন লাগে। অনেক ধন্যবাদ এই যে যুক্ত হয়েছো আমাদের সব বন্ধুত্বের, বোধহয় এটাই একটা বড় পাওয়া, সবার ভালোবাসার টানে যে আমরা যে যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি, সন্ধ্যা 6টা বাজলেই নেক্সাস লেডিস ক্লাবের বন্ধুরা ঠিক হাজির হয়ে যায়। থাকবো আরো বেশ খানিকটা সময়, কিন্তু আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথে, ফিরছি এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে আজকের শেষ বিরতির পর। আর এখনো বেশ খানিকটা সময় আছে, আর আছে আমাদের দারুণ একটা বিষয়, তা হলো সম্পর্কে টানাপোড়েন। আপনাদের সাথে আপনাদের মনের যত কথা আমরা শুনতে চেষ্টা করি, আর সেটা নিয়ে আমাদের মনে হয় যে টানাপোড়েন দূর করার জন্য সবথেকে বড় একটা ভূমিকা রাখতে পারে। ঠিক তাই, আমাদের সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন নেই বলে আমাদের বিশ্বাস, কিন্তু তবু যদি কোনো কারণে কারোর মনে এতটুকু থাকে আমাদের কোনো বিষয় নিয়ে, তাহলে সেটা মনে না রেখে অবশ্যই শেয়ার করতে যুক্ত হয়ে যান। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং
অ্যান্সার দেওয়া আছে। চলে আসেন। আর আমি আচ্ছা এখানে হাসিনা আপু এবং মিষ্টি আপুকে শোনা হয়নি, তাদের কাছে শুনবো। সো প্রথমে মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, এই যে সম্পর্কে টানাপোড়েনের কথা বলছি, আপনি তো ভীষণ মিষ্টি মানুষ, কিন্তু তারপরেও কখনো সখনো এমন হয় যে এমন মিষ্টি মানুষের সাথেও আরেকজন তার কাছের মানুষের কোনো কারণে মানবিমান, ওই যে টানাপোড়েন, সেটা হতেই পারে, কিন্তু সেটাকে কখনো বাড়তে না দেওয়া এবং সেটার জন্য উদ্যোগী হয়ে আপনি সেটাকে ঠিক করেছেন, এরকম কি হয়েছে? ধন্যবাদ সুবর্ণা আপু, অনেক সুন্দর লাগছে ধানি রঙের শাড়ি পরার কারণে। নজরুলের ধানি রং থাকবে, মেঘ রং ওড়না, নজরুলের নায়িকার মতো লাগছে আপু। থ্যাংক ইউ সো মাচ। তো আপু কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সুন্দর। আপু এই সমাজে বাঁচতে হলে, জীবন চালাতে হলে অনেক মিষ্টি থাকলেও টানাপোড়ান থাকবে, এটাই স্বাভাবিক। আমি ছোট থেকে বড় হলাম, হ্যাঁ আমি চেষ্টা করি সবসময় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যেতে, যে আমার সাথে লাগতে যাবে আমি একটু অ্যাভয়েড করে খুব চেষ্টা করি। আমি সহজে কারোর সাথে কখনো লাগতে যাই না বা টানাপোড়ানের সম্পর্কের ভিতর অ্যাভয়েড করে করে যাই। তবে তারপরেও কিছু টক্সিক পিপল আছে আপু, তারা লাগবে, তারা এসে তোমার গুলোর মতো পিছে লাগবে। তো কি করব, নিজেদের আত্মীয় হলে যদি সিনিয়র হয়, আমি দু একটা কথা এখন তো বড় হয়ে গেছি বলতে হয়, তারপরে যখনই দেখি আমি সবার আগে যে কথা বলি, একটা সালাম দিই, ও যদি আমার উত্তরটা না দেয় সেটা তার ব্যাপার, এটাকে আমি মোটেও ছোট মনে করি। হাই ফাইভ। ইভেন কি ছোটদের ক্ষেত্রেও আপু আমি সেটা মনে করি যে আমি কথা বলি, আমি ভালো হই না, তারপরে যদি ওরা না বলে সেটা তাদের লিমিটেশন। হ্যাঁ, এর জন্য আবার মাঝে মধ্যে আমি আমার ফ্যামিলির কাছ থেকে বকা খাই যে না তুমি কেন এত ছোট হও, বাট আমার মনে হয় আমার দিক থেকে আমি ক্লিয়ার থাকার চেষ্টা করি। আর তারপরেও যদি বিটার সিচুয়েশন হয় তখন আর কি করব, কিন্তু আমার ভালো লাগে না মানুষের সাথে টানা পোড়ার সম্পর্ক। আমি চাই কিছু পাই বা না পাই, কারোর সাথে টানা পোড়ান জানি না থাকে, একদম আমি সহজ ভাবে চলতে চেষ্টা করি। সেটাই আমার কাছে শুধু এইটুকুই মনে হয় মিষ্টি আপু, যে আমাদের জীবন কত অনিশ্চিত। এই যে কোভিড গেল কিছুদিন আগে, মানে কোভিড তো আমাদের জীবনে রয়েই গেছে, কিন্তু কোভিডের ওই যে একটা অনিশ্চয়তা, তখন কিন্তু আমরা দেখেছি যে কত ধন সম্পদ, কত রকমের, কত বিত্ত বৈভব, হঠকারিতা কিছুই কাজে আসেনি, তাই না? অথচ এই অনিশ্চিত জীবনে আমরা অনেক সময় অনেক রকমের মানবিমান বলি, টানাপোড়েন বলি, কিংবা ইগো বলি, সেটার কারণে সম্পর্কগুলোকে, সুন্দর সম্পর্কগুলোকে, মধুর সম্পর্কগুলোকে পিছনে ফেলে দেই, যেটা বোধহয় একেবারেই কাম্য না। আবার আপু বেশি ভালো যখন থাকি না আপু, তখনও কিন্তু ঠকতে হয়। হ্যাঁ, এই জন্য ওই যে বলে যে সব সময় সাবধান থাকাটাই ভালো, তাই না? জি জি। বাট সম্পর্ক একটু নিজের এক্সিস্টেন্সটা ঠিক রেখে একটু যতটুকু আগানো যায়, ঠিক তাই, একদম ঠিক। এক্ষেত্রে হাসিনা আপু কি বলে একটু শুনি। হাসিনা আপু, আজকে কি ব্যাপার, তুমি যাও আর আসো, যাও আর আসো। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি হাসিনা আপু, আজকে তো পুরা কমলা বেবি, বুঝছো? সেজন্যই হচ্ছে অফিস থেকে বের হয়ে একটা জরুরি কাজে নরসিংদী শহরে গিয়েছিলাম। আচ্ছা, নরসিংদী শহর থেকে এসে এখানে বসলাম, তোমাদের সাথে সম্পর্কে টানাপোড়েন রাখতে চাই না বলেই। থ্যাংক ইউ। আর হচ্ছে সবচেয়ে মানে আমার যেই ভালো লাগাটা, এটা হচ্ছে কি বাবার বাড়ি, মায়ের বাড়ি, সব ধরনের আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি বলো, এখন মেয়ের তো সব জায়গায় না আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের টানাপোড়েনটা কখনোই আমার সাথে থাকে না। সাধারণত সবার সাথে আমার মানে আমারই আগে যোগাযোগটা হয় বেশি, এবং দেখা গেছে যে মুরব্বী যারা ওদের সাথে সম্পর্ক একটু টানাপোড়েন আছে, কিন্তু আমার সাথে সবার অনেক ভালো সম্পর্ক। এটা একদম আমি মানে অনেক খুশি আমি এর জন্য আপা, জানো না, এটা অনেক বড় ব্যাপার হাসিনা আপু, সবার সাথে অনেক ভালো এটা মেইনটেইন করে চলতে পারাটাই তো আসলে বলবো যে জীবন। খুব 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 ভালো লাগলো, কম বেশি যতটুকু সম্ভব সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি। নিশ্চয়ই, এবং তুমি বন্ধু হিসেবেও যে অনেক ভালো, সেটা তুমি নেক্সাস লেডিস ক্লাবকে, আমাদের সব বন্ধুদেরকে সে প্রমাণ বারবার দিয়েছো। আর এবার আমার নার্গিস আপু একদম লাস্ট মোমেন্টে এসছে, বোধহয় সময় আছে 1-1.5 মিনিট 30 সেকেন্ড হলেও শুনবো নিশ্চয়ই। নার্গিস আপু তো ভীষণ মিষ্টি আপু,
এবং আপুর বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা থেকে যেটা মনে হয়েছে, আদর্শের জায়গায় আপু দারুণ একজন মানুষ। আর যেহেতু শিক্ষক, তবুও মানুষের মনের ভিতরে অনেক সময় ঢোকা যায় না, তাই নানা কারণে তাদের আচরণে আমাদের সম্পর্কের ভিতরে টানাপোড়েন আসে, তাই না আপু? সো এই মিষ্টি আপুটার কি কখনো এরকম হয়েছে কোনো সম্পর্কের টানাপোড়েনে পড়ে একদম ওই যে চ্যাপ্টা হয়ে যেতে হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পর্কের টানাপোড়েন তো থাকেই, ওটাকে বাদ দিয়ে চেষ্টা করি যে কেউ যদি আমার থেকে একটু খারাপ ধারণা নেয় বা আমি যদি কারোর থেকে একটু খারাপ ধারণা পোষণ করি, সেটা যেন অ্যাভয়েড করে চলতে পারি। আর তাকেও আমি এটা চেষ্টা করি যে না, আমি এমন, তুমি আমার সাথে বন্ধুত্ব হতে পারো। আমি চাই সবার কাছাকাছি হতে, সবার মনের ভিতরে ঢুকতে। এখন জানি না কে কিভাবে মিলে, তবে আমার চেষ্টা থাকে পজিটিভ, যতটুকু পারি আল্লাহর রহমতে। কেউ ভালো বরণ করলে বরণ, আর কেউ খারাপ বরণ করলে, তবে খারাপটা একেবারে অ্যাভয়েড। আলহামদুলিল্লাহ সবার সাথে বন্ধুত্ব হতে চাই, সব খুব ভালো ভালো ফ্রেন্ড, এমন ভাবেই বাকি জীবনটাও যেন কাটে। এবং আমাদের এই যে বন্ধুত্বের দারুণ সম্পর্ক নেক্সাস লেডিস ক্লাবে, যেটা বলতেই হবে যে একটা একেবারে অভিনব ব্যাপার, সেটা যেন সবসময় থাকে, আরও বাড়তে থাকে, গভীর থেকে গভীরতর হয়। আমাদের প্রত্যেককেই সেই ব্যাপারে সব সময়ই অবশ্যই এক হয়েই চলতে হবে, থাকতে হবে। সবাই বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন আপনারা, আপনাদের প্রতি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতার ভালোবাসা। সবসময় এইভাবেই আমরা যেন পথ চলতে পারি, সেই প্রত্যাশাই রইল। আজকে আনোয়ারা প্রভাতী আপুর নেটওয়ার্ক একদম খুব আমাকে মিস করালো আপুকে শুনতে, নিশ্চয়ই কালকে শুনতে চেষ্টা করব। একদম শেষে চলে এসেছি, 30 সেকেন্ড করে দুজনের কাছে লাস্ট নোট শুনবো। জীবনে জানি প্রাপ্তি এখন পর্যন্ত অনেক কিছুই, তবু প্রত্যাশা তো রয়েই যায়। প্রত্যাশা কোথায় এগিয়ে যাওয়ার? প্রত্যাশা হচ্ছে আমি এখন আমার লাইফে যতটুকু আছি, আমি অবশ্যই চাই আরো এক ধাপ করে আরো উপরে ওঠার জন্য। সেটা আমার আইটি ব্যাকগ্রাউন্ড হোক অথবা আমার উদ্যোক্তা জীবন। এগিয়ে যান। এবং এই জায়গায় বলতে পারি যে সাহস নিয়ে আমরা অবশ্যই পাশে আছি, নেক্সাস লেডিস ক্লাব পাশে আছে নারীদের এগিয়ে যাওয়ার পথে। রেহিনা আপুর কাছেও একই রকম প্রশ্ন, তবে জানতে চাই যে পরিকল্পনাটা কি? অনেকটা পথ হেঁটেছেন পরিচিতিকে নিয়ে। আমি তো একটু একটু করে হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছি, তাই না? আমার ছেলে মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, তো ওদেরকে নিয়ে আমার স্বপ্ন আর আমার যে উদ্যোগ আছে, আমার পরিচিতি, এটাকে আরো অনেক বড় করার আমার স্বপ্ন আছে। নিশ্চয়ই সেই স্বপ্ন পূরণ হোক। সেই স্বপ্ন পূরণের পথে একটু হলেও উৎসাহদাতা হিসেবে, অনুপ্রেরণাদাতা হিসেবে আমরা আছি, নেক্সাস লেডিস ক্লাব আছে। দুজনকে আবারও অনেক ধন্যবাদ, সবার প্রতি আবারও অশেষ ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে বিদায় নিব দর্শক। নেক্সাস লেডিস ক্লাবের এই যে পথ চলা, সেই পথ চলায় আপনারা আছেন, সবসময় এভাবেই থাকবেন, সেখানে যেন বিন্দুমাত্র কোনো টানাপোড়েন না আসে, সেই জন্য আমরা সবাই আপনাদের কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং আপনাদের সাহায্য, আপনাদের সঙ্গ সবসময় চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন, আর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।